হাই স্টুডেন্টস, আমার নাম সৌরভ। আমি আজ থেকে এই ক্লাসরুমটা শুরু করছি। আহ, এই ক্লাসরুমের আমি সেই সমস্ত স্টুডেন্টদের জন্য তৈরি করেছি এই ক্লাসরুমটা, যারা বাড়িতে বসে অনলাইন প্রিপারেশন করতে চাও এবং নিট অর্থাৎ ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট, এই পরীক্ষা অর্থাৎ নিট পরীক্ষার জন্য যারা প্রিপারেশন করছো বা প্রিপারেশন নিতে চাও, এখনো শুরু করোনি, তো তারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, যাতে পরবর্তী ক্লাসের ভিডিও তোমরা তাড়াতাড়ি জানতে পারো, সেই নোটিফিকেশন যাতে তোমরা তাড়াতাড়ি পেতে পারো। তো আজ থেকে আমি শুরু করছি নিট পরীক্ষার প্রিপারেশনের জন্য ক্লাস। এবং আজকের যে টপিক বা যে সাবজেক্ট আমরা আলোচনা করব সেটা হচ্ছে বায়োলজি, এবং বায়োলজির ফার্স্ট চ্যাপ্টার দ্য লিভিং ওয়ার্ল্ড। আমরা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য অনেক পড়াশোনা করতে হয় আমরা জানি, কিন্তু একটা পরীক্ষার আগে একটা পুরো সিলেবাস রিভিশন করা খুব ইম্পর্টেন্ট। এবং তার জন্য যেটা আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নোটস। তো সেই নোটসটা তৈরি করার জন্য আমি তোমাদেরকে হেল্প করছি। তো প্রথম যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে লিভিং ওয়ার্ল্ড, এবং এই চ্যাপ্টারে যে যে ইম্পর্টেন্ট ইনফরমেশনস গুলো রয়েছে সেই ইনফরমেশনস গুলো আমি তোমাদের লিখিয়ে দেবো। ঠিক আছে? তো লিভিং ওয়ার্ল্ড বলতে আমরা কি বুঝি? যে প্রথমেই হচ্ছে যে আমাদের এই যে পৃথিবী, এই যে ওয়ার্ল্ডের মধ্যে আমরা দু ধরনের জিনিস দেখতে পাই। একটা জিনিসের লাইফ থাকে আর একটা জিনিসের থাকে না। তো যে জিনিসগুলোতে লাইফ থাকে না সেগুলোকে আমরা লিভিং বলি। সেগুলোকে আমরা কি বলি? লিভিং বলি। তো সেই লিভিং অর্থাৎ যে জিনিসগুলোর মধ্যে লাইফ আছে, জীবন আছে, সেই লাইফ মানে থাকা যে বস্তুগুলো, যে জিনিসগুলো আমরা চারিদিকে দেখতে পাই, তাদের সবাই মিলে যে একটা কমিউনিটি তৈরি করে, একটা ওয়ার্ল্ড তৈরি হয়, যেটার নাম হচ্ছে লিভিং ওয়ার্ল্ড। ঠিক আছে? তো সেখানে প্লান্টস থাকতে পারে, সেখানে অ্যানিমালস থাকতে পারে, সেখানে মাইক্রোবস থাকতে পারে, ডিফারেন্ট টাইপ অফ অর্গানিজম সেখানে থাকতে পারে যাদের মধ্যে লাইফ আছে। তো ফার্স্ট পয়েন্টটা তোমরা লেখো। তো ফার্স্ট পয়েন্ট আমি কি লিখলাম? অ্যামেজিং ওয়াইড রেঞ্জ অফ লিভিং অর্গানিজম মেড লিভিং ওয়ার্ল্ড ওয়ান্ডারফুল। অর্থাৎ ডিফারেন্ট টাইপ অফ লিভিং অর্গানিজম যাদের আমরা দেখতে পাচ্ছি, ডিফারেন্ট টাইপ অফ প্লান্টস, ডিফারেন্ট টাইপ অফ অ্যানিমেলস, যারা আমাদের চারপাশে বিভিন্ন রকমের আমরা দেখতে পাচ্ছি, তাদের নিয়ে আমাদের একটা ওয়ার্ল্ড তৈরি হয়, লিভিং ওয়ার্ল্ড তৈরি হয়। এবং সেটা একটা অ্যামেজিং, মানে সেখানে ডিফারেন্ট স্ট্রাকচার দেখতে পাই একটা। কারণ ডিফারেন্ট টাইপ অফ অ্যানিমেল, সেখানে যেমন আমরা এলিফ্যান্ট দেখতে পাই, এত একটা বড় জায়ান্ট অ্যানিমেল। আবার সেখানে আমরা অ্যান্ট অর্থাৎ যেটাকে আমরা বাংলায় পিঁপড়ে বলি, অ্যান্ট, তো সেই ছোট অর্গানিজমসও দেখতে পাই। গাছের ক্ষেত্রেও ঠিক তেমনি, প্লান্টসের ক্ষেত্রেও তাই। যে বড় বট গাছ যেমন দেখতে পাই, তেমন আমরা ছোট ছোট ঘাস দেখতে পাই, গ্রাসেস যেগুলো হয়। তো একটা ওয়ান্ডারফুল লিভিং ওয়ার্ল্ড তৈরি করে। ঠিক আছে? ইজ ইট ক্লিয়ার? এরপরে আমরা চলে আসব যে কোথায় কোথায় এই মানে লিভিং অর্গানিজমস গুলো কোথায় কোথায় পাওয়া যায়। তো সেই যেখানে যে জায়গায় এই লিভিং অর্গানিজমস গুলো থাকে, সেই জায়গাটাকে বলা হয় হ্যাবিটেট। তো লেখো
extraordinary habitat in which we find living organisms are না হ্যাবিটেট মানে কি বললাম হ্যাবিটেট মানে হচ্ছে যেখানে লিভিং অর্গানিজমস গুলো থাকে তো সেই জায়গাগুলো কি কি যেখানে আমরা পাওয়া যায় অলমোস্ট এভরি পার্ট অফ দ্য ওয়ার্ল্ড উই গেট লিভিং অর্গানিজমস বাট তাও কয়েকটা এক্সাম্পলস যেমন হচ্ছে কোল্ড মাউন্টেন্স cold mountains লেখো deciduous forest deciduous forest ঠিক আছে তারপরে লেখো ওশান মানে সমুদ্র তারপরে লেখো ফ্রেশ ওয়াটার ফ্রেশ ওয়াটার বলতে আমরা যেগুলো পন্ড বুঝি বা রিভার বুঝি নদী সেইগুলো হচ্ছে ফ্রেশ ওয়াটার তারপরে লেখো ডেজার্ট যেটা মরুভূমি বলা হয় ঠিক আছে তারপরে লেখো হট স্প্রিং এটসেট্রা তো এই ডিফারেন্ট অর্থাৎ ডিফারেন্ট আমরা হ্যাবিটেটস দেখতে পাই এবং তোমরা একটা জিনিস খেয়াল করো যেমন কোল্ড মাউন্টেন যেখানে প্রচন্ড ঠান্ডা আবার ঘন অরণ্য ঘন বন ডেসিডুয়াস ফরেস্ট ওশান মানে যেটা সমুদ্র ফ্রেশ ওয়াটার ওশানের যে জল হয় ওয়াটার সেটা কিরকম হয় সেটা নোনতা হয় সল্টি ওয়াটার হয় কিন্তু ফ্রেশ ওয়াটার সল্টি হয় না তো ডিফারেন্ট হ্যাবিটেটস মানে ডিফারেন্ট টাইপ অফ হ্যাবিটেট মানে ডিফারেন্ট টাইপ অফ প্লেসেস যেখানে লিভিং অর্গানিজমসদের পাওয়া যায় ঠিক আছে ঠিক আছে এবং আমরা কিছু মানে কিছু আমরা ফিচার্স দেখতে পাই যে লিভিং অর্গানিজমস এর মধ্যে কিছু ডাইভার্সিটি দেখতে পাই অর্থাৎ কিছু ভ্যারাইটি দেখতে পাই যেমন কি যেমন হচ্ছে গ্যালোপিং হর্স যেমন ঘোড়া ঘোড়া যত জোরে দৌড়তে পারে সব অ্যানিমেল কি ঘোড়ার মতন দৌড়তে পারবে পারবে না তো এটা একটা ঘোড়ার একটা একটা ইউনিক ফিচার্স গ্যালোপিং হর্স তারপরে আর কি আমরা দেখতে পাই যেমন হচ্ছে বিউটি অফ ফ্লাওয়ার্স বিউটি অফ ভ্যালি অফ ফ্লাওয়ার্স ঠিক আছে তারপরে আমরা কি দেখতে পাই মাইগ্রেটরি বার্ডস মাইগ্রেটরি বার্ডস দেখতে পাই ঠিক আছে আর কি অ্যাটাকিং শার্ক অ্যাটাকিং শার্ক ঠিক আছে শার্ক কোথায় থাকে ওশানে থাকে ঠিক আছে তো মাইগ্রেটরি বার্ডস যে বার্ডস গুলো একটা মহাদেশ থেকে একটা কন্টিনেন্ট থেকে অন্য কন্টিনেন্টে যায় একটা মহাদেশ থেকে অন্য কন্টিনেন্টে যায় সেইগুলো তো এরকম ডিফারেন্ট টাইপ অফ আমরা ফিচার্স দেখতে পাই তো এগুলো দেখে আমাদের মনে একটা জিনিসই আসে যে এই যে ডিফারেন্ট টাইপ অফ অ্যানিমেলস ডিফারেন্ট টাইপ অফ প্ল্যান্টস এবং তাদের হ্যাবিটেটসও আলাদা আলাদা একটা যেমন যেমন শার্ক এই যে অ্যাটাকিং শার্ক শার্ক থাকে ওশানে তো শার্ক আমি যদি তুলে এনে আমি যদি নর্মাল আমাদের যে ডেজার্টে এনে রাখি সে কি বাঁচবে বাঁচবে থাকবে না তো এই যে ডিফারেন্ট টাইপ অফ তাদের নেচার এই নেচার থেকে আমাদের মনে একটাই প্রশ্ন আছে যে এই লাইফটা কি হোয়াট ইজ লিভিং অর লাইফ হোয়াট ইজ লিভিং এই প্রশ্নটা আমাদের মনে আসে যে কি এই হোয়াট ইজ লিভিং
আচ্ছা, নেক্সট তাহলে আমরা আলোচনা করব যে হোয়াট ইজ লিভিং। তো লিভিং বলতে আমরা সেই সমস্ত জিনিস, সেই সমস্ত বস্তুকে আমরা বুঝবো, থিংসকে বুঝবো যাদের মধ্যে লাইফ রয়েছে। তো লিভিং মানে হচ্ছে বোঝাই যাচ্ছে, এটা বোঝাই যাচ্ছে যে তার মধ্যে লাইফ আছে। তাহলে তার মানে এর একটা নির্দিষ্ট কিছু ক্যারেক্টার্স থাকবে, কিছু ফিচার্স থাকবে যেটা যাদের মধ্যে লাইফ নেই তাদের সাথে একটা কম্পেয়ার করতে পারবো, তাদের সাথে একটা আমি তুলনা করে বলতে পারবো যে হ্যাঁ এটা লিভিং এবং এটা নন লিভিং, যে এর মধ্যে লাইফ নেই। তার মানে লাইফ যার মধ্যে আছে তার নিশ্চয়ই কিছু একটা আলাদা, একটা ইউনিক ক্যারেক্টার্স থাকবে, যে ক্যারেক্টার্স গুলো আমাকে লিভিং কে চিনতে সাহায্য করবে যে হ্যাঁ এই বস্তুটার মধ্যে লাইফ রয়েছে। ঠিক আছে, তো সেটা মেবি হতে পারে যে যেমন ডিফারেন্ট টাইপ অফ ফিচার, যেমন হচ্ছে গ্রোথ, রিপ্রোডাকশন, মেটাবলিজম। ঠিক আছে, তারপরে হচ্ছে কনসিয়াসনেস, কনসাসনেস। কনসাসনেস হচ্ছে বেসিক্যালি হচ্ছে যে respond to the environmental stimuli, and not only that, also they can sense their environment। অর্থাৎ আমার কোনো মানে লিভিং অর্গানিজমস এর চারপাশে যে কি ঘটনা ঘটছে সেই ঘটনাকে সেন্স করা এবং সেই অনুযায়ী সেরকম ভাবে একটা এবং তারপরে একটা রেসপন্স করা। যেমন আমি একটা এক্সাম্পল দিই ছোট করে, যেমন আমার হাতে যদি এখন একটা মশা বসে, সেই মশাটা বসার পর মশাটা আমাকে কামড়ালো এবং আমি বুঝতে পারলাম যে আমার হাতে মশা বসেছে এবং কামড়েছে। তখন আমি কি করলাম, সেটা আমাদের একটা সেন্স কিন্তু ব্রেনে গেল। ঠিক আছে, সেন্স অর্গানের মাধ্যমে আমাদের যে পাঁচটা সেন্স অর্গান আছে সেই সেন্স অর্গানের মাধ্যমে সেটা আমাদের ব্রেনে গেল, এবং ব্রেনে যাওয়ার পরে কি হলো, আমাদের একটা রেসপন্স অটোমেটিক্যালি এলো যে মশাটাকে মারতে হবে। তখন আমরা কি করলাম, মশাটাকে মারলাম। তো এটা একটা রেসপন্স। তো এই যে পুরো ব্যাপারটা, এই পুরো ব্যাপারটা হচ্ছে কনসিয়াসনেস। তো এটাও একটা প্রপার্টি, এটাও একটা ফিচার যেটা লিভিং অর্গানিজমস এর মধ্যে রয়েছে। ঠিক আছে, তো আরো যেমন হচ্ছে সেলফ সেলফ রেপ্লিকেট অর সেলফ রেপ্লিকেশন। ঠিক আছে, দেখো সেলফ রেপ্লিকেশন, সেলফ রেগুলেশন, সেলফ রেগুলেশন, ইন্টারাকশন, ইন্টারাকশন, তারপরে লেখো এমার্জেন্স, এমার্জেন্স। ঠিক আছে, তো ইমার্জেন্স, তো এগুলো হচ্ছে মোটামুটি একটা ফিচার্স অফ লিভিং অর্গানিজমস যেগুলোর জন্য আমরা নন লিভিং অর্গানিজমদের থেকে আলাদা করে চিনতে পারি। ঠিক আছে, তো প্রথমে আমরা আমাদের মেন যে ফিচার্স বা মেন যে ক্যারেক্টার্স যেগুলো একটা লিভিং অর্গানিজমস এর থাকে মেইনলি, সেটা হচ্ছে গ্রোথ, রিপ্রোডাকশন, মেটাবলিজম, কনসাসনেস, আর একটা হচ্ছে সেলুলার অর্গানাইজেশন। অর্থাৎ এই যে প্রত্যেকটা লিভিং অর্গানিজমস তাদের যে বডি, সেই বডিটা কি দিয়ে তৈরি, সেই বডিটা তৈরি সেল দিয়ে। তো এই সেলই হচ্ছে অ্যাকচুয়ালি লাইফ। অর্থাৎ সেলের মধ্যেই যে অ্যাক্টিভিটিস গুলো হচ্ছে যেটার জন্যই একটা এই ক্যারেক্টার্স গুলো প্লে করতে পারছে লিভিং অর্গানিজম, তার ফলেই আমরা তাকে বলতে পারছি হ্যাঁ সেই লিভিং অর্গানিজমস এর মধ্যে লাইফ আছে। তাহলে সেলুলার অর্গানাইজেশন।
ঠিক আছে, সেলুলার অর্গানাইজেশন। চলো এবারে ফার্স্টে আমরা মেন যে প্রপার্টি নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে গ্রোথ। 1 নম্বর লেখো গ্রোথ। যত অর্গানিজমস আছে লিভিং অর্গানিজম সবারই এই প্রপার্টিটা মোটামুটি দেখা যায়, একমাত্র যদি সেই লিভিং অর্গানিজমসটা যদি ডেড না হয়, অর্থাৎ মারা কোনো জীবন্ত কোনো প্রাণী যদি মারা যায়, কোনো উদ্ভিদ সে যদি মরে যায়, তার ফলে তার মধ্যে আর এই প্রপার্টিটা দেখতে পাওয়া যায় না। অর্থাৎ ডেড লিভিং অর্গানিজমস যখন ডেড হয়ে যায় তখন গ্রোথ দেখা যায় না। আদারওয়াইজ অল অর্গানিজমস এক্সিবিট গ্রোথ। তাহলে লেখো যে all organisms can grow। ক্লিয়ার? সবাই গ্রো হয়। এবার এই গ্রোথ বা গ্রোটা কি? গ্রো হচ্ছে বেসিক্যালি যে ইনক্রিজ ইন দ্য নাম্বার অফ সেল অর ইনক্রিজ ইন দ্য নাম্বার অফ মাস। তাহলে কি লিখবে? এটা হচ্ছে ইনক্রিজ ইন নাম্বার অফ সেল or mass or individual। কেন ইন্ডিভিজুয়াল লিখলাম? কারণ কিছু আছে অর্গানিজম যাদের একটাই সেল থাকে, যাদের বডি মানে একটাই সেল, সিঙ্গেল সেল। তো সিঙ্গেল সেল যে অর্গানিজমস গুলো রয়েছে তারা তো নিজেরাই একটা সেলই হচ্ছে একটা তাদের বডি, আর কিছু নেই, তাদের একটা সিঙ্গেল সেলটাই তাদের বডি। তো সেই সেল যখন মানে নাম্বার অফ সেল মানে তার নাম্বার অফ ইন্ডিভিজুয়াল ব্যাপারটা একই। হ্যাঁ, এটা নিয়ে তোমাদের একটু ডিটেলস একটু পরে আমি তোমাদেরকে বোঝাবো যে সিঙ্গেল সেল অ্যানিমেল অর্থাৎ যাদের ইউনিসেলুলার বলে তাদের ক্ষেত্রে গ্রোথটা অ্যাকচুয়ালি কিরকম হয়। ঠিক আছে, আমি একটু পরে বলবো তোমাদের। আচ্ছা, এই যে গ্রোথটা হচ্ছে, এই গ্রোথটা কিভাবে হচ্ছে, মেইনলি কি প্রসেসে এই গ্রোথটা হয়? গ্রোথটা বেসিক্যালি সেল ডিভিশনের মাধ্যমে হয়। তাহলে লেখো গ্রোথ অফ মাল্টিসেলুলার organism is occurred by cell division। সরি, সেল ডিভিশন। তো সেল ডিভিশন অর্থাৎ একটা সেল ভেঙে দুটো, দুটো থেকে চারটে, চারটে থেকে আটটা, এইভাবে যে সেল ডিভাইড করছে, ডিভিশন হতে হতে কি করছে, অনেকগুলো অর্গানিজমস তৈরি করছে। হ্যাঁ, এবার এটার সাথে কিছুটা রিপ্রোডাকশনের মিল আছে যদি সেটা সিঙ্গেল সেল অর্গানিজম হয় অর্থাৎ ইউনিসেলুলার হয়। বাট সেটা পরে বলছি, সেটা পরে বলবো, লিখিয়ে দেবো। তো গ্রোথ অফ মাল্টিসেলুলার অর্গানিজমস অকার্ড বাই সেল ডিভিশন, অর্থাৎ সেল ডিভিশনের মাধ্যমে কি হয়, অর্গানিজমস এর গ্রোথ হচ্ছে। ঠিক আছে, এবার এই যে মাল্টিসেলুলার অর্গানিজমস এর মধ্যে দু রকমের আছে, একটা কি আছে, অ্যানিমেলস আছে, একটা হচ্ছে প্লান্টস আছে। তো তাদের আবার গ্রোথটা আবার আলাদা আলাদা। তো প্রথমে দেখে নি প্লান্ট। প্লান্টের কি হয়, তাদের গ্রোথ অকার বাই সেল ডিভিশন, কিন্তু তাদের যে গ্রোথ প্রসেসটা সেটা মানে তাদের হোল লাইফ, যত বছর একটা গাছ বাঁচতে পারে তত বছর অবধি তার সেল ডিভিশনটা চলতে থাকে এবং তার গ্রোথটা হতে থাকে। তার মানে আনলিমিটেড গ্রোথ দেখতে পাওয়া যায় প্লান্টে। তাহলে কি লিখবে? আনলিমিটেড গ্রোথ ফর হোল লাইফ স্প্যান। বাট অ্যানিমেলস এর ক্ষেত্রে কি হয়, গ্রোথ occurs up to
সার্টেন এজ, একটা নির্দিষ্ট বয়স অবধি হয়, সার্টেন এজ। তারপরে ন্যাচারাল গ্রোথটা কিন্তু আর হয় না। বাট 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 একটা এক্সেপশন আছে, সেটা কি, যে ক্ষেত্রে অ্যানিমেলস এর কিন্তু গ্রোথ হয় হোল লাইফ। সেটা কি, যদি কোনো অ্যানিমেলস এর কোনো সেল যদি ড্যামেজ হয়ে যায়, কোনো সেল যদি লস্ট হয়, তো সেই জায়গাটা পরিপূরণ করা অর্থাৎ রিপ্লেসমেন্ট করা, যে রিপ্লেসমেন্টের সময় কিন্তু আবার সেল ডিভিশন হয় এবং গ্রোথটা হয়। ঠিক আছে, তার মানে আমরা কি লিখবো, যে however growth occurs by cell division to replace lost cell, যে সেলগুলো নষ্ট হয়ে গেছে, ঠিক আছে, লস্ট সেলস। হ্যাঁ, যেমন হচ্ছে ধরো ধরো আমার হাতটা কেটে গেল, তো হাতটা কেটে যাওয়ার পরে অনেকটা ক্ষত হয়েছে, কিন্তু সেই ক্ষতটা, যে সেলগুলো, ওখানে যে সেলগুলো ছিল সেগুলো ড্যামেজ হয়ে গেছে। এবার সেগুলো কি হবে, আস্তে আস্তে এবার রিপেয়ার হওয়া শুরু হবে। এবার রিপেয়ার মানে কি হবে, সেই সেলগুলো যেগুলো ড্যামেজ হয়ে গেছে ওগুলো সরে গেল, এবার নতুন সেল তৈরি হচ্ছে বাই সেল ডিভিশন। ঠিক আছে, তার মানে ওইখানটা একটু গ্রোথ হলো। তো এইরকম গ্রোথ দেখতে পাওয়া যায় অ্যানিমালস এর ক্ষেত্রে, সেটা শুধুমাত্র রিপ্লেস লস সেল। কিন্তু ইন জেনারেল যে নর্মালি গ্রোথ, অর্থাৎ তার সাইজ বৃদ্ধি হচ্ছে, সাইজটা বাড়ছে, সেরকম গ্রোথ শুধু প্ল্যান্টই দেখা যায় সারা তার জীবন ধরে, মানে ফর হোল লাইফ স্প্যান। ঠিক আছে, আচ্ছা, তো মাল্টি সেলুলার অর্গানিজমসটা ক্লিয়ার হলো। এইবার যদি আমি বলি ইউনিসেলুলার অর্গানিজমস এর কি হয়, তাদেরও সেল ডিভিশন হচ্ছে। ইউনিসেলুলার অর্গানিজমসদের, তাদের কিন্তু গ্রোথ হচ্ছে সেল ডিভিশনের মাধ্যমে। ঠিক আছে, এবার এই যে সেল ডিভিশনটা হচ্ছে, এটা কিন্তু গ্রোথও হচ্ছে আবার রিপ্রোডাকশনও হচ্ছে। কেন কি, কারণ এদের তো একটা সিঙ্গেল সেলটা তাদের বডি, সেই বডি যদি ভেঙে দুটো বডি হয়ে গেল, তার মানে কি হলো, মানে একটা বডি থেকে দুটো বডি তৈরি হলো, তার মানে এটা রিপ্রোডাকশন হয়ে গেল। তার মানে এদের ক্ষেত্রে, ইউনিসেলুলার অর্গানিজমের ক্ষেত্রে, যেটা গ্রোথ এবং রিপ্রোডাকশনটা সেম হচ্ছে। ঠিক আছে, তো আমরা যেটা পড়েছি যে গ্রোথ হচ্ছে ইনক্রিজ ইন নাম্বার অফ সেল অ্যান্ড মাস, কিন্তু এদের ক্ষেত্রে কি হচ্ছে, এদের ক্ষেত্রে শুধু মাস বাড়ছে না, এদের ক্ষেত্রে নাম্বার অফ সেলস বেড়ে, নাম্বার অফ ইন্ডিভিজুয়ালিটি বেড়ে যাচ্ছে। ঠিক আছে, তাই ইউনিসেলুলার অর্গানিজমস এর হচ্ছে সেল ডিভিশনই গ্রোথ। এবং এদের যে সেল ডিভিশন প্রসেসটা আমরা কিভাবে দেখতে পারবো, সেটা আমরা দেখতে পারবো ইন ভিট্রো কালচার, যেটা আমরা মাইক্রোস্কোপের নিচে রেখে দেখতে পারবো। তাহলে আমরা এটা কি করে দেখতে পারবো, না অবজার্ভ আন্ডার মাইক্রোস্কোপ by counting in vitro culture। ঠিক আছে, তাহলে আমরা ইউনিসেলুলার অর্গানিজমের সেল ডিভিশনটা আমরা অবজার্ভ করতে পারবো আন্ডার মাইক্রোস্কোপ বাই কাউন্টিং দ্য নাম্বার অফ সেলস, আমরা কাউন্ট করতে পারবো। এন্ড কোথায়, না ইন ভিট্রো কথাটার মানে হচ্ছে যে কোনো অর্গানিজমস বা কোনো লিভিং থিং, যেটা সে তার নর্মাল পরিবেশে সে নিজে গ্রোথ হয়, সেই নর্মাল পরিবেশ থেকে তুলে এনে একটা আর্টিফিশিয়াল পরিবেশের মধ্যে রাখা, যেখানে সেই সেল বা সেখানে সেই লিভিং পার্টটা গ্রো করতে পারে। ঠিক আছে, সেটা হচ্ছে ইন ভিট্রো কালচার।
ঠিক আছে? যেমন আমাদের কোনো একটা সেল, সেই সেলটাকে বা একটা ইউনিসেলুলার অর্গানিজম, সেই অর্থাৎ যেমন আমি একটা এক্সাম্পল নাম বলছি, যেমন হচ্ছে অ্যামিবা। অ্যামিবা একটা ইউনিসেলুলার অর্গানিজম। বেসিক্যালি অ্যামিবা যেটা স্যাঁতস্যাঁতে জায়গা বা জলার জায়গা বা পন্ড এই ধরনের জায়গায় দেখতে পাওয়া যায় অ্যামিবা। তো সেই অ্যামিবাকে যদি তুলে এনে তার যে পরিবেশে অ্যাকচুয়ালি তার গ্রোথ হয়, সেই পরিবেশটা যদি তাকে আর্টিফিশিয়ালি কোনো একটা ল্যাবরেটরিতে পরিবেশ দেওয়া হয়, তো সেই ক্ষেত্রে তার যে কালচারটা করা হচ্ছে তার গ্রোথের জন্য, সেইটাই হচ্ছে ইনভিট্রো কালচার বলা হয়। ঠিক আছে? আচ্ছা, এবারে আমরা দেখব যে এই তো গেল পুরো লিভিং অর্গানিজমস এর গ্রোথ। এবার আমরা নন লিভিং অর্গানিজমস এর গ্রোথে যাব। আচ্ছা, এবারে আমরা যাব নন লিভিং অর্গানিজমস এর গ্রোথ। আচ্ছা, যদি আমরা কি দেখলাম যে লিভিং অর্গানিজমস এর গ্রোথ মানে হচ্ছে ইনক্রিজ ইন মাস। তো ইনক্রিজ ইন মাস কে যদি আমরা একটা ক্রাইটেরিয়া ধরি যে গ্রোথ হওয়ার জন্য ইনক্রিজ ইন মাস ইম্পর্টেন্ট, তাহলে নন লিভিং অর্গানিজমস এরও কিন্তু মাস বৃদ্ধি হয়, মাস বাড়ে, অর্থাৎ সাইজে বাড়ে। ঠিক আছে? কিন্তু তাদের মধ্যে একটা মিনিমাম একটা তফাৎ আছে। কি সেই তফাৎটা? সেটা হচ্ছে যে non-living organisms also grow by increasing their size by accumulation of material on external surface। ঠিক আছে? তো এক্সটার্নাল সারফেস অর্থাৎ কোনো নন লিভিং, সরি এখানটা নন লিভিং অর্গানিজমস নয়, এটা শুধু নন লিভিং হবে, নন লিভিং থিংস, নন লিভিং থিংস করে দাও। তো নন লিভিং থিংস অলসো গ্রো বাই ইনক্রিজিং দেয়ার সাইজ বাই অ্যাকুমুলেশন অফ মেটেরিয়াল অন এক্সটার্নাল সারফেস। তার মানে নন লিভিং থিংস গুলো তারা জাস্ট তাদের বাইরের যে পোর্শনটা, সেই বাইরের পোর্শনের উপর মেটেরিয়াল জমছে, জমতে তাদের একটা মাস বাড়ছে, তাদের সাইজ বাড়ছে। তো এটাও যেন কারণ আমরা কি দেখলাম যে গ্রোথের ক্ষেত্রে ইনক্রিজ ইন মাসটাও একটা গ্রোথ, মানে গ্রোথের ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছে যে ইনক্রিজ ইন মাস, তো এদেরও মাস বাড়ছে। কিন্তু এদের যে মাসটা বাড়ছে সেটা এক্সটার্নালি বাড়ছে, অর্থাৎ বাইরে থেকে বাড়ছে। বাট 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 লিভিং অর্গানিজম গ্রো ফ্রম ইনসাইড। ঠিক আছে? কারণ লিভিং অর্গানিজমস ভেতর থেকেও কিন্তু বাড়ছে, শুধু বাইরের পোর্শন বাড়ছে তা কিন্তু নয়। ঠিক আছে? তো এইটাই হচ্ছে দুজনের বেসিক ডিফারেন্স। তো যেহেতু এই ডিফারেন্সটা এসে গেল, সুতরাং আমরা গ্রোথকে কিন্তু একটা মানে মানে যেটাকে বলা হয় ডিফাইনিং প্রপার্টি, তো সেটা আমরা কিন্তু বলতে পারবো না। তাহলে এই যে একটা লিভিং অর্গানিজমস এর গ্রোথ বলতে গেলেও সেখানে একটা নন লিভিং থিংস এরও গ্রোথ চলে আসছে, কারণ তাদেরও হয়, হতে পারে সেটা এক্সটার্নালি, বাট গ্রোথ তো হয়। তো সেই জন্য আমরা শুধু এই গ্রোথ কথাটা দিয়ে কিন্তু আমরা ডিফাইন করতে পারবো না লিভিং। তাহলে কি হবে না, গ্রোথ cannot be considered a defining
defining characteristics or defining characters of living organisms. ক্লিয়ার? বুঝতে পারছো সবাই? তো এই হচ্ছে গ্রোথ। এন্ড আমি আগেই বলেছি যে ডেড অর্গানিজম ডাজ নট গ্রো। তো ডেড হয়ে যায় যে অর্গানিজম, সে আর গ্রো করে না। তো লিখে নাও ডেড অর্গানিজম dead organisms do not grow. আচ্ছা, এরপরে চলে এসো নেক্সট ক্যারেক্টারস, যেটা লিভিং অর্গানিজমস এর মধ্যে আমরা দেখতে পাই, সেটা হলো রিপ্রোডাকশন। তো এই রিপ্রোডাকশনটা কি? রিপ্রোডাকশন হচ্ছে একটা বায়োলজিক্যাল প্রসেস, যে প্রসেসের মাধ্যমে কি হচ্ছে না, একটা অর্গানিজমস সে নিজের মতন দেখতে আরেকটা অর্গানিজমসকে সে প্রডিউস করছে। ঠিক আছে? তো সেই যে প্রসেসে তৈরি হচ্ছে সেটাকে বলা হচ্ছে রিপ্রোডাকশন। ঠিক আছে? রিপ্রোডাকশন। ঠিক আছে? তো মাল্টিসেলুলার অর্গানিজমস এর ক্ষেত্রে যেটা বেসিক্যালি দেখা যায়, অ্যাকচুয়ালি রিপ্রোডাকশন দু রকমের হয়, একটা সেক্সুয়াল রিপ্রোডাকশন, একটা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। অ্যাসেক্সুয়াল অ্যান্ড সেক্সুয়াল রিপ্রোডাকশন। এন্ড রিপ্রোডাকশন বলতে আমরা কি বুঝি না, প্রোডাকশন অফ progeny, production of progeny similar to, এখানে করে দাও more or less similar to, production of progeny more, না এখানটা করে দাও production of progeny having characters more or less similar to parents। ঠিক আছে? অর্থাৎ মেন যে অর্গানিজমস থেকে দুটো অর্গানিজম তৈরি হচ্ছে সেটা হচ্ছে প্যারেন্টস। তো প্যারেন্টস এর মতো অনেকটা দেখতে, খুব কাছাকাছি না হলেও মোটামুটি প্যারেন্টস এর মতন দেখতে সেম হবে। ঠিক আছে? তো সেই সেম ক্যারেক্টারস হতে হবে। তো এটা হচ্ছে প্রসেস, মানে এটা হচ্ছে ডেফিনেশন অফ রিপ্রোডাকশন, যে প্রোডাকশন অফ প্রোজেনি হ্যাভিং ক্যারেক্টারস মোর অর লেস সিমিলার টু প্যারেন্টস। ঠিক আছে? এন্ড আমি আগেই বললাম যে সেক্সুয়াল এন্ড অ্যাসেক্সুয়াল এন্ড সেক্সুয়াল রিপ্রোডাকশন দু রকমের হয়। ঠিক আছে? আচ্ছা, কিছু এক্সাম্পলস দেখে নি, যেরকম ফাঞ্জাই। ফাঞ্জাই রিপ্রোডাকশন কিভাবে করে না, ফাঞ্জাই রিপ্রোডাকশন হচ্ছে সে প্রডিউস করে অ্যাসেক্সুয়াল স্পোর্স, মিলিয়নস, মানে প্রচুর মিলিয়ন স্পোর তৈরি করে, অ্যাসেক্সুয়াল স্পোর্স তৈরি করে, এবং যার ফলে ফাঞ্জাই কি করছে, সে নিজেকে মাল্টিপ্লাই করছে, সেই যে স্পোর গুলো তৈরি করছে সেই স্পোর গুলো থেকে আবার নতুন ফাঞ্জাই তৈরি হচ্ছে, এবং সেটা মিলিয়ন অ্যাসেক্সুয়াল স্পোর্স তৈরি করছে, এবং সেই স্পোর্স গুলো জার্মিনেট করে নতুন ফাঞ্জাই তৈরি করছে। ঠিক আছে? আর কি কি দেখতে পাই, যেমন হচ্ছে আর কিছু এক্সাম্পলস আমি দিয়ে দিই, যেমন হচ্ছে ইস্ট, হাইড্রা, এই ধরনের কিছু লোয়ার অর্গানিজমস থাকে যারা কিন্তু রিপ্রোডাকশন করে
তাদের যে রিপ্রোডাকশনের ওয়ে, যে ওয়েতে রিপ্রোডাকশন করে সেটাকে বলা হয় বার্ডিং। ঠিক আছে, নেক্সট লেখো প্ল্যানেরিয়া। প্ল্যানেরিয়া যেটাকে ফ্ল্যাট ওয়ার্মসও বলা হয়, ফ্ল্যাট ওয়ার্মসও বলা হয়। তো এদের যে প্রসেসে এরা রিপ্রোডাকশন করে সেটাকে বলা হয় ট্রু রিজেনারেশন। অর্থাৎ তাদের যে বডি পার্টস, সেই বডি পার্টস গুলো ডিফারেন্ট ফ্র্যাগমেন্টসে ভেঙে যায়, তখন সেই প্রত্যেকটা ফ্র্যাগমেন্টস থেকে আবার নতুন নতুন প্ল্যানেরিয়া তৈরি হয়। তো এটাকে বলা হচ্ছে ট্রু রিজেনারেশন। ঠিক আছে, কিছু ফাঞ্জাই আছে, ফাঞ্জাই প্রোটোনিমা অফ মস, ফিলা এরা যে প্রসেসে রিপ্রোডাকশন করে সেটাকে বলা হয় ফ্র্যাগমেন্টেশন। তো ইস্ট, আমি আরেকবার বলে দিচ্ছি, ফাঞ্জাই অ্যাসেক্সুয়াল স্পোর্স প্রোডিউস করে, মিলিয়নস অ্যাসেক্সুয়াল স্পোর্স প্রোডিউস করে, যে স্পোরগুলো থেকে নতুন ফাঞ্জাই তৈরি হয়। ইস্ট অ্যান্ড হাইড্রা বার্ডিং প্রসেসে রিপ্রোডাকশন করে, প্ল্যানেরিয়া আর প্ল্যাটফর্মস ট্রু রিজেনারেশন প্রসেসে করে, ফাঞ্জাই প্রোটোনিমা অফ মসেস অ্যান্ড ফিলামেন্টাস অ্যালগি এরা যে ওয়েতে ওরা রিপ্রোডাকশন করে সেটা হচ্ছে ফ্র্যাগমেন্টেশন। ঠিক আছে, এবার এমন অনেক অর্গানিজমস আছে যারা রিপ্রোডাকশন করে না, যেরকম হচ্ছে ফর সাম এক্সাম্পলস, যেমন হচ্ছে মিউল, স্টেরাইল ওয়ার্কার পিস, তারপর হচ্ছে ইনফার্টাইল হিউম্যান কাপলস, ইনফার্টাইল হিউম্যান, এরা রিপ্রোডাকশন করে না। তো সেই ক্ষেত্রে কিন্তু একটা এক্সেপশন রয়েছে রিপ্রোডাকশন। বাট হ্যাঁ, নন লিভিং যেগুলো রয়েছে তারা কিন্তু কোনোভাবে রিপ্রোডাকশন করতে পারে না বা সেলফ রেপ্লিকেশন করতে পারে না, যাদের মধ্যে লাইফ নেই। তো লাইফ থাকতেই হবে। তো মিউল, স্টেরাইল ওয়ার্কার বি, ইনফার্টাইল হিউম্যানস এরা কিন্তু লিভিং, অবভিয়াসলি লিভিং, কারণ এদের মধ্যে আরো কিছু ক্যারেক্টারস আছে যেগুলো লাইফের সাথে মানে লিভিং অর্গানিজমস এর মধ্যে পাওয়া যায়, কিন্তু তারা রিপ্রোডাকশনটা করে না বিকজ দে আর এক্সেপশন। ঠিক আছে, আচ্ছা আমি আগেও বলেছি যে ইউনিসেলুলার অর্গানিজমস যেমন হচ্ছে ব্যাকটেরিয়া, ইউনিসেলুলার অ্যালগি বা ফাঞ্জাই, এই ধরনের যে সিঙ্গেল সেল অর্গানিজমস রয়েছে তাদের ক্ষেত্রে কি হচ্ছে, তারা মেইনলি কি করছে, তাদের মধ্যে হচ্ছে সেল ডিভিশন। তারা রিপ্রোডাকশনও করছে সেল ডিভিশন, আবার গ্রোথও করছে তারা সেল ডিভিশনের মাধ্যমে। তাহলে কারা কারা, যেমন হচ্ছে ব্যাকটেরিয়া, ইউনিসেলুলার অ্যালগি, ফাঞ্জাই। ঠিক আছে, এরা কি করছে, এদের মেন হচ্ছে সেল ডিভিশন, এরা সেল ডিভিশন করছে। এবার সেল ডিভিশনের ফলে এদের দুটোই হচ্ছে একসাথে, মানে গ্রোথও হচ্ছে আবার তাদের রিপ্রোডাকশনও হচ্ছে। কারণ আমরা আগেই পড়েছি যে ইনক্রিজিং মাস হচ্ছে গ্রোথ, ইনক্রিজিং নাম্বার অফ সেলস গ্রোথ, আবার ইনক্রিজিং নাম্বার অফ সেল এখানে রিপ্রোডাকশন, কারণ তাদের বডি একটা ব্যাকটেরিয়া, একটা ইউনিট সেল, সিঙ্গেল সেল, সে একটা ব্যাকটেরিয়া থেকে দুটো ব্যাকটেরিয়া হয়ে গেল, তার মানে কি হলো, রিপ্রোডাকশন হলো, তাহলে সেল ডিভিশন। তাহলে এদের ক্ষেত্রে কি হবে যে গ্রোথ অ্যান্ড রিপ্রোডাকশন মিনস সেম। ঠিক আছে, আচ্ছা এখানে আমি যেহেতু বললাম যে এদের এক্সেপশন রয়েছে, যে মিউল, স্টেরাইল ওয়ার্কার বি, ইনফার্টাইল হিউম্যান কাপলস যাদের মধ্যে রিপ্রোডাকশন হয় না, তো সেহেতু রিপ্রোডাকশন কিন্তু
একটা অল ইনক্লুসিভ ডিফাইনিং ক্যারেক্টারিস্টিক্স কিন্তু আমরা বলতে পারবো না। তাহলে রিপ্রোডাকশন also cannot be all inclusive defining characters of living organisms. Reproduction also cannot be considered করে দাও, এখানটা considered করে দাও, considered all inclusive defining characters of living organisms. Character, ঠিক আছে। reproduction also cannot be considered all inclusive defining characteristics of living organisms. কেন কনসিডার করা যাচ্ছে না? কারণ এদের মধ্যে কিছু এক্সেপশন রয়েছে, যেমন মিউল, সিরিয়াল, ওয়ার্কার বিস, ইনফার্টাইল হিউম্যান কাপলস, এদের জন্য এটা করা যাচ্ছে না, ঠিক আছে। ওকে, চলো এবার নেক্সট আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে মেটাবলিজম। নেক্সট ক্যারেক্টার লেখো মেটাবলিজম। মেটাবলিজম, মেটাবলিজম কি? মেটাবলিজম হচ্ছে মেইনলি যে কিছু কেমিক্যাল রিঅ্যাকশন, বায়োকেমিক্যাল রিঅ্যাকশন আমাদের বডি, আমাদের শরীরের মধ্যে কিন্তু অল টাইম চলছে, এন্ড স্পেশালি বডি বলতে স্পেশালি আমাদের সেলের মধ্যে চলছে। তো সেই কেমিক্যাল রিঅ্যাকশন গুলোকে মেটাবলিজম বলা হচ্ছে। তাহলে হোয়াট ইজ মেটাবলিজম? তো মেটাবলিজম হচ্ছে, দেখো, সাম টোটাল অফ all biochemical reaction occur inside our body is called metabolism. Inside our body, metabolism. ওকে, তো আমাদের যে বডি বা লিভিং অর্গানিজমস এর বডি অনেকগুলো কেমিক্যালস দিয়ে তৈরি, এন্ড সেই কেমিক্যালস গুলো কি হচ্ছে, অনেকগুলো কেমিক্যালস দিয়ে তৈরি। সেই কেমিক্যালস গুলো কিন্তু ডিফারেন্ট ক্লাস, ডিফারেন্ট সাইজ, ডিফারেন্ট ফাংশন। যে কেমিক্যালস গুলো দিয়ে তৈরি, আমাদের শরীরের মধ্যে যে বিভিন্ন থাউজেন্ডস অফ ডিফারেন্ট কেমিক্যালস রয়েছে, সেই কেমিক্যালস গুলো সাইজ আলাদা, তাদের মলিকুলার ওয়েট আলাদা হবে, মাস আলাদা হবে, তাদের ফাংশন আলাদা হবে, আলাদা ক্যাটাগরিজ হবে, ঠিক আছে। তো সেই কেমিক্যালস গুলো কি হচ্ছে, কন্টিনিউয়াসলি দে আর চেঞ্জিং টু অ্যানাদার বায়োমাইক্রোমলিকিউলস, ঠিক আছে। তাহলে কেমিক্যালস of body continuously change into another biomolecule. ঠিক আছে, এই যে কনভার্সন, যে একটা কেমিক্যাল ওর আরেকটা বায়োমলিকিউলে ট্রান্সফার হচ্ছে, চেঞ্জ হচ্ছে, এই যে কনভার্সন, এই কনভার্সনটাই হচ্ছে মেটাবলিক রিঅ্যাকশন। তাহলে this conversion is called metabolic reaction, and thousand of metabolic reaction occurs in our body. হাজার হাজার আমাদের
মেটাবলিক রিঅ্যাকশন আমাদের বডিতে হচ্ছে। আচ্ছা, এই যে মেটাবলিজম, এই মেটাবলিজম আমাদের কাদের মধ্যে দেখা যায় না, আমাদের এই লিভিং ওয়ার্ল্ডে সমস্ত যত লিভিং অর্গানিজমস রয়েছে, সেটা ইউনিসেলুলার হতে পারে, মাল্টিসেলুলার হতে পারে, সবার মধ্যেই কিন্তু এই মেটাবলিজমটা দেখা যায়। সেটা হতে পারে প্ল্যান্ট, মাইক্রোবস, ফাঞ্জাই, ঠিক আছে। তো all organisms, unicellular or multicellular, may be plant, animal, microbes, fungi, etc. show metabolism. সবার মধ্যেই মেটাবলিজম আছে। সুতরাং সেই জন্যই মেটাবলিজম ইজ এ ডিফাইনিং প্রপার্টিজ অফ লিভিং অর্গানিজম উইথাউট এক্সেপশন। এটাই হলো মেন ডিফাইনিং প্রপার্টি, যেটা একটা মেটাবলিজম দিয়ে তুমি একটা লিভিং অর্গানিজমস কে ডিফাইন করতে পারো। তাহলে ইট ইজ এ ডিফাইনিং ক্যারেক্টার্স অফ লিভিং organism. It is a defining characteristic of living organism and without exception. এর কোনো এক্সেপশন নেই। ওকে, আচ্ছা, এই যে মেটাবলিজম, এই মেটাবলিক যে রিঅ্যাকশন, সেই মেটাবলিক রিঅ্যাকশনকে আমরা বাইরে, অর্থাৎ এটা হচ্ছে কোথায়, সেলে হচ্ছে। তো আমরা যদি একটা কোনো সেল ফ্রি মিডিয়াম, অর্থাৎ সেলের বাইরে বের করে এনে, ঠিক ওই রকম যেটা হচ্ছে ইনভিট্রো, এরকম যদি আমরা আইসোলেট করে মেটাবলিক রিঅ্যাকশনকে যদি আমরা পারফর্ম করি, সেক্ষেত্রে কিন্তু সেই মেটাবলিক রিঅ্যাকশনটা কোনো লিভিংও হবে না, সেটা নন লিভিংও হবে না। তাহলে এখানটা তোমরা কি লিখবে, যে আইসোলেটেড metabolic reaction can be performed outside the body of living in vitro or cell free medium, that is test tube. So isolated metabolic reaction can be performed outside the body of living in vitro or cell free medium, that is test tube. তো এই যে আইসোলেটেড মেটাবলিক রিঅ্যাকশন, এটা কিন্তু নাইদার লিভিং নট নন লিভিং। ইট ইজ নাইদার লিভিং নট নন লিভিং, বাট এ লিভিং রিঅ্যাকশন। এটাকে কি বলবো আমরা, লিভিং রিঅ্যাকশন। মনে থাকবে? ওকে, আচ্ছা, এই যে মেটাবলিজম, এই মেটাবলিজমটা তো একটা আমরা জানলাম যে ডিফাইনিং ক্যারেক্টারস,
কিন্তু এই মেটাবলিজমটা হয় কোথায়? মেটাবলিজমটা সেলে হয়, সেলের ভিতরে হচ্ছে। তো সেল ছাড়া তো মেটাবলিজম পসিবলই নয়। তার মানে মেটাবলিজমের সাথে সাথে সেলুলার অর্গানাইজেশন, যে আমাদের যে বডি সেটা সেল দিয়ে তৈরি, তো সেলই যদি না থাকতো, সেলুলার অর্গানাইজেশনে যদি না থাকতো, তাহলে তো কোনো প্রশ্নই ওঠে না মেটাবলিজম, মানে সেখানে লাইফ থাকতো না। তার মানে এটাও ঠিক, তার সাথে সাথে যে সেলুলার অর্গানাইজেশনও হচ্ছে একটা ডিফাইনিং প্রপার্টি। সেলুলার অর্গানাইজেশন ডিফাইনিং প্রপার্টি। আচ্ছা, এরপরে চলে এসো নেক্সট ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টারস অফ লিভিং অর্গানিজমস, সেটা হচ্ছে কনসাসনেস। লেখো কনসাসনেস। তাহলে আমরা কি কি ক্যারেক্টারস দেখতে পেলাম? গ্রোথ দেখতে পেলাম, রিপ্রোডাকশন দেখতে পেলাম, মেটাবলিজম পেলাম, সেলুলার অর্গানাইজেশন পেলাম, এন্ড ফাইনালি কনসাসনেস। কনসাসনেসটা কি? না, এটা একটা ভীষণ কমপ্লিকেটেড একটা প্রসেস, বাট ভেরি ইম্পর্টেন্ট একটা প্রসেস, যেটা লিভিং অর্গানিজমস এর শরীরে বা বডিতে হয়। তো এটা হচ্ছে একটা প্রপার্টি যেটার জন্য সে বাইরের যে এনভায়রনমেন্ট, সেই এনভায়রনমেন্টকে সেন্স করতে পারে, যে এনভায়রনমেন্টে কি ঘটছে এবং কিভাবে সেন্স করে। না, যেমন আমরা আমাদের যেমন আমরা গরম অনুভব করি, তারপরে কোনো কিছু শুনতে পাই কানে, তো আমরা আমাদের যে আমাদের যে পাঁচটা যে সেন্স অর্গানস রয়েছে, সেই সেন্স অর্গানস থ্রু থ্রু আমরা কি করতে পারি না, সেন্স করতে পারি এবং সেই অনুযায়ী আমরা রেসপন্ড করতে পারি। ঠিক আছে, যেটা তোমাদের আমি এক্সাম্পলটা মশা দিয়ে বললাম, যে হাতে একটা মশা বসলো, সেই মশাটা কামড়ালো এবং সাথে সাথে আমি মশাটাকে মারলাম। তো এই যে প্রসেসটা পুরো চললো, তো এটা কি হচ্ছে? এটা হচ্ছে কনসাসনেস। ঠিক আছে, তাহলে লেখো যে ইট ইজ অ্যান অ্যাবিলিটি, it is an ability to sense their environment. Their মানে হচ্ছে লিভিং অর্গানিজমস এর কথা বলছে, ability to sense their environment and environment or surroundings and respond to the environmental stimuli. And এই যে স্টিমুলি বলছি, এই স্টিমুলিটা হতে পারে ফিজিক্যাল, হতে পারে কেমিক্যাল, হতে পারে বায়োলজিক্যাল। তাহলে লেখো which may be biological, physical and chemical. Then next point লেখো plants respond to environmental stimuli like light, water, সানলাইট। সানলাইট লাইট একই, ওটা না লিখলে হবে। লাইট, ওয়াটার, টেম্পারেচার, other organisms, pollutants, etc.
তো বেসিক্যালি হচ্ছে যে এটা একটা অ্যাওয়ারনেস, একটা লিভিং অর্গানিজম তার যে সেন্স অর্গানের মাধ্যমে সেন্স করতে পারবে, সেন্স করতে পারছে তার সারাউন্ডিং, তার এনভায়রনমেন্টাল যে স্টিমুলি গুলো, সেটা হতে পারে বায়োলজিক্যাল, সেটা ফিজিক্যাল, যেটা হতে পারে কেমিক্যাল। তো সেই অ্যাওয়ারনেস, সেই অ্যাওয়ারনেসটাকেই বলছে কনসাসনেস। অ্যান্ড এই অ্যাওয়ারনেসটা যখন হিউম্যান বিইংস এর কথা অর্থাৎ মানুষের ক্ষেত্রে বলা হয়, তখন সেটা হচ্ছে সেলফ অ্যাওয়ারনেস, অর্থাৎ মানুষ শুধু তার চারিপাশের পরিবেশ সম্পর্কে সে সেন্স করতে পারছে না, সে নিজের সম্পর্কেও সেন্স করতে পারছে, নিজের সম্পর্কেও সে একটা অ্যাকশন নিতে পারছে সেন্স করে। তো সেই ক্ষেত্রে সেটা তার বলা হয় সেলফ কনসাসনেস। তাহলে হিউম্যান বিইং, all organisms have consciousness, but human being has self consciousness. বাট এখানেও একটা এক্সেপশন দেখা গেছে, যদি আমরা এই হিউম্যান বিংস এর কথা বলি, সেখানেও দেখা গেছে। কারণ হচ্ছে যে হিউম্যান বিং অর্থাৎ মানুষ যখন কোমায় থাকে, ঠিক আছে, তখন তাদের কি হয়, হার্ট অ্যান্ড লাংসটা একটা মেশিন দিয়ে রিপ্লেস করা হয়, ঠিক আছে, কিন্তু তাদের ব্রেনটা থাকে কমপ্লিটলি ডেড। তো ব্রেন ডেড যখন থাকছে, সেক্ষেত্রে কি হচ্ছে, তার কনসাসনেস কিন্তু থাকছে না, মানে সেলফ কনসাসনেস কিন্তু থাকছে না। তার মানে তার এই প্রপার্টিটা কিন্তু দেখাচ্ছে না যখন হিউম্যান বিংস একটা কোমায় থাকছে। কিন্তু তার মানে এই নয় যে মানুষ বা হিউম্যান বিং সেটা নন লিভিং, তা নয়। কিন্তু নন লিভিং এর মধ্যেও, মানে সরি, লিভিং প্রপার্টিজ এর মধ্যেও তার এই লিভিং প্রপার্টিটা কিন্তু অ্যাবসেন্ট হয়ে যায় যখন কোনো মানুষ কোমায় থাকে, ঠিক আছে। হিউম্যান বিং lying in coma in hospital have no self consciousness. Clear? আচ্ছা, এবারে আমরা যে টপিকটা কথা বলবো সেটা হচ্ছে যে আমাদের যে শরীরের বা লিভিং অর্গানিজমস এর বডিতে যে ডিফারেন্ট টাইপ অফ অ্যাকশনস, কেমিক্যাল রিঅ্যাকশনস এগুলো যে হচ্ছে, সেগুলো কিন্তু প্রত্যেকটা আর একটা লেভেল আছে। যে যেমন যেমন আমি যদি এক্সাম্পল দিই, যেমন টিস্যু, টিস্যু কি দিয়ে তৈরি হয়, টিস্যু সেল দিয়ে তৈরি হয়। যেমন সেল থেকে টিস্যু তৈরি হয়, টিস্যু থেকে কি হয়, অর্গান তৈরি হয়, অর্গান থেকে অর্গান সিস্টেম তৈরি হয়, এন্ড ফাইনালি গিয়ে একটা অর্গানিজম তৈরি হয়, তাই তো। কিন্তু টিস্যুর যে প্রপার্টি সেটা কিন্তু সেলের মধ্যে নেই, আবার অর্গানের মধ্যে যে প্রপার্টি সেটা কিন্তু টিস্যুর মধ্যে নেই, অর্গান সিস্টেমের যে প্রপার্টি সেটা কিন্তু অর্গানে নেই। তার মানে এখানে একটা হায়ার, আর এইগুলোর প্রত্যেকটা লেভেল, সেলুলার লেভেল, টিস্যু লেভেল, অর্গান লেভেল, অর্গান সিস্টেম লেভেল, তো প্রত্যেকটা লেভেলে আলাদা আলাদা প্রপার্টি। কিন্তু এটাও ঠিক যে এই অর্গানের যে প্রপার্টিটা আছে যেটা টিস্যুর নেই, কিন্তু টিস্যুর মধ্যে এমন কিছু প্রপার্টি ছিল যে প্রপার্টি গুলো একসাথে হয়ে অর্গানটা তৈরি করেছে এবং একটা নতুন প্রপার্টি তৈরি করেছে। অর্থাৎ যে জিনিসটা দিয়ে ওপরের লেভেলটা তৈরি, সেই জিনিসের যে প্রপার্টিটা থাকবে সেই প্রপার্টিটা একসাথে হয়ে ওপরের লেভেলের একটা নতুন প্রপার্টি তৈরি করছে। অর্থাৎ টিস্যুর যে প্রপার্টি, সেই প্রপার্টিটা কিন্তু সেলের আলাদা একটা কিছু প্রপার্টি ছিল, যে প্রপার্টি গুলো মিলিত হয়ে একটা নতুন প্রপার্টি তৈরি করেছে। এবং কিভাবে সেটা অ্যাপিয়ার হয়েছে, টিস্যু হয়ে অ্যাপিয়ার হয়েছে, ঠিক আছে। তো
তো এটা তোমাদের লিখতে হবে যে অল লিভিং phenomenons are due to underlying interactions. অর্থাৎ ডিফারেন্ট টাইপ অফ সেলের মধ্যে যে ইন্টারাকশন হয়ে তবেই কি একটা টিস্যু তৈরি হয়েছে, আবার ডিফারেন্ট টাইপ অফ টিস্যুর মধ্যে ইন্টারাকশন হয়ে কিন্তু একটা অর্গান তৈরি হয়েছে। তো this interaction result in emergent property, নিউ প্রপার্টি তৈরি করছে, emergent property in higher level of organization. This interaction result in emergent property in a higher level of organization. তাহলে যদি বলা হয় যে ডেফিনেশন জিজ্ঞেস করা হয় যে হোয়াট ইজ লিভিং অর্গানিজম, তো লিভিং অর্গানিজমের ডেফিনেশন আমরা কি বলবো? লিভিং অর্গানিজমস এর আমরা ডেফিনেশন কি বলবো? যে লিভিং অর্গানিজমস আর সেলফ রেপ্লিকেটিং evolving self regulating interactive system capable of responding to surroundings. That's all. The living organisms are self-replicating, evolving self-regulating interactive system capable of responding to surrounding or environmental stimuli লেখা যায়। and next definition হচ্ছে যে what is biology? What is biology? Biology হচ্ছে it is a story of living organism and story of evolution of organism is called biology. তাহলে biology is the subject which includes the story of living organisms in world and story of evolution of organisms.
আচ্ছা, এবারে যে কোনো অর্গানিজম, সেই অর্গানিজমসটা যেমন আমরা রিপ্রোডাকশন পড়েছি যে একটা অর্গানিজমস থেকে দুটো, দুটো থেকে চারটে, তো প্রত্যেকটা এক একটা জেনারেশন, তো জেনারেশন ওয়াইজ যখন নতুন নতুন অর্গানিজম তৈরি হচ্ছে, তো আগের জেনারেশনের অর্গানিজমস আর যে অর্গানিজমসটা রিপ্রোডাকশনের ফলে তৈরি হবে, অর্থাৎ পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, এই তিনটে যে অর্গানিজমস, তাদের মধ্যে কিন্তু একটা জেনেটিক রিলেশন আছে। ঠিক আছে, তাহলে কি লিখবো আমরা, যে অল লিভিং অর্গানিজমস present in past, present and future, all the organisms present in past, present and future are linked linked to one another, to one another to one another by sharing the common genetic material, common genetic material, সেই মেটেরিয়ালটা কি, সেটা হচ্ছে ডিএনএ, দ্যাট ইজ ডিএনএ ইন ভ্যারিং ডিগ্রি। ভ্যারিং ডিগ্রি মানে যে একটা জেনারেশনের ডিএনএ সে আরেকটা জেনারেশনে যখন রিপ্রোডাকশনের ফলে নতুন অর্গানিজম তৈরি হচ্ছে, তার মধ্যেও কিছু ডিএনএ থেকে, ডিএনএ এর মাধ্যমে একটা জেনারেশনের ক্যারেক্টার সেটা নেক্সট জেনারেশনে ট্রান্সফার হচ্ছে, কিন্তু সেটা যে সবসময় ইকুয়ালি ট্রান্সফার হবে তার কোনো মানে নেই, তাই ইন ভ্যারিং ডিগ্রি ভ্যারি করে সেটা। ওকে, তো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে এই অবধি থাকুক। আর তোমরা আমার এই ক্লাসরুমটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তো প্লিজ আমার এই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো তোমাদের বন্ধুরা যারা নিট পরীক্ষা দেবে, তো তো আমার ভিডিওটাকে শেয়ার করো এবং সাপোর্ট করো চ্যানেলকে, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকন প্রেস করে দাও, যাতে নেক্সট টপিক অর্থাৎ লিভিং ওয়ার্ল্ডের নেক্সট টপিক নিয়ে আমি যখন ক্লাস আবার আপলোড করব আমার এই চ্যানেলে, তখন তোমরা তার যে নোটিফিকেশনটা সেটা তাড়াতাড়ি পেয়ে যাবে। টেক কেয়ার, বাই বাই, and keep studying with my class. Thank you so much for watching this video.